2023 সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজ আমি তোমাদের ইতিহাসের তৃতীয় অধ্যায়ের উপর থেকে আমি পার্ট ওয়ানের ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়েছি। দেখো, এই পার্ট ওয়ানের মধ্যে তৃতীয় অধ্যায়ের যে আজকে ভিডিও পার্ট ওয়ান, এই ভিডিওর মধ্যে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং এসএকিউ প্রশ্নগুলো তোমার সামনে পরপর তুলে হচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে নাও। এই প্রশ্নগুলো যদি তোমরা প্রথম থেকে আমার সঙ্গে সঙ্গে যদি প্র্যাকটিস করে নিতে পারো, মুখস্থ করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের ফাইনালে কিন্তু চূড়ান্ত রেজাল্ট হবেই হবে। এটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলে যাচ্ছি। তো সেই জন্য সবার কাছে একটাই অনুরোধ, তোমাদের সাজেশান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু অবশ্যই এগুলো মুখস্থ করে নিও, তাহলেই তোমাদের আর পিছনে তাকিয়ে দেখার আর তাকাতে হবে না আর কি। তো সেই জন্য তোমার সবাইকে বলছি যে প্রশ্নগুলো তোমরা গুরুত্ব দিয়ে একদম প্রথম থেকেই মুখস্থ করে নাও। আর যারা চ্যানেল নতুন, ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো, তাদের প্রত্যেককে বলছি তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কারণ দেখো, নিত্য নতুন তথ্য এবং সাজেশন পেতে গেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, নয়তো কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা শুরু করি আজকে আলোচনার মূল বিষয়, অর্থাৎ তৃতীয় অধ্যায়ে পার্ট ওয়ানের মধ্যে কোন কোন প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে আমরা একটু দেখে নিই, এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরপর সাজিয়ে আমরা চলে যাব। তো শুরু করি আজকে আলোচনা মূল বিষয়। আচ্ছা, তাহলে এখন তোমরা তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো পরপর একটু দেখে নাও। দেখো, আমি এখানে লিখে দিয়েছি তোমাদের উপরে অধ্যায় 3 পার্ট 1। এবার দেখো 1 নম্বরের প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়রের কাছ থেকে দস্তক লাভ করে কত খ্রিস্টাব্দে? 1700, এখানে 1707 হবে, ভুল আছে, যাই হোক 1717, 1724, তোমাদের সঠিক উত্তর হচ্ছে 1717 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখো, ভাস্কো দা গামা প্রথম ভারতের যে বন্দরে আসেন তা হলো, বন্দরের নাম দেওয়া আছে দেখো, কালিকট, গোয়া, সুরাট, সেক্ষেত্রে তোমরা লিখবে কালিকট। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন বলে নাম দেওয়া আছে জোসেফ ডুপ্লে, রবার্ট ক্লাইভ আর টমাস রো, তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে জোসেফ ডুপ্লে। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতে কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বোম্বাই, মাদ্রাজ না গুজরাট? সেক্ষেত্রে তোমরা লিখবে মাদ্রাজে, এই মাদ্রাজটা দাগ মারবে। 5 দাগে, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন কে? দেখো, সিরাজ, মীর কাসিম, মুর্শিদকুলি খাঁ। অনেক জায়গায় তোমরা এই প্রশ্নটা সিরাজউদ্দৌলা নাম পাবে, যেটি ইংরেজদের পরাজিত হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু উত্তর সঠিক হবে না, কারণ সিরাজের পরেও কিন্তু স্বাধীন নবাব হয়েছিল মীর কাসিম, এবং উনি পরাজিত হয়ে যাওয়ার পর আর কোনো স্বাধীন নবাব ছিল না, কারণ মীর কাসিমের সঙ্গে কিন্তু ইংরেজদের অনেক সমস্যা তৈরি হয়েছিল, কারণ ইনি স্বাধীনভাবে সব কিছু করতে চেয়েছিলেন বলে। তোমরা উত্তরের দাগ মারবে মীর কাসিম। তারপরে প্রশ্ন দেখো, রেগুলেটিং অ্যাক্ট কবে চালু হয়েছিল? 1770, 1773, 1775, সেক্ষেত্রে তোমরা লিখবে 1773 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? দেখো, 1773, 74, 75, তো এখানে লিখবে 1774 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখো, কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? স্যার এলিজা ইম্পে, ক্লেভারিং না ফিলিপ? সেক্ষেত্রে তোমরা লিখবে স্যার এলিজা ইম্পে। এবার এই জায়গাটা একটা জিনিস বুঝিয়ে দিই তোমাদের, রেগুলেটিং অ্যাক্ট একটা আইন, এটা পাস হয়েছে 1773 খ্রিস্টাব্দে। এই আইনটার মাধ্যমে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট স্থাপন করার একটা আইন বার করেছিল। কোন আইনটা ভালো করে খেয়াল, রেগুলেটিং অ্যাক্ট আইন সুপ্রিম কোর্ট চালু করার জন্য আইন বার করেছিল এই রেগুলেটিং অ্যাক্ট আইনের মাধ্যমে। তাহলে রেগুলেটিং অ্যাক্ট যদি 1773 হয়, তার মানে এই আইনটাই এই সুপ্রিম কোর্ট চালু করছে, তার মানে ঠিক তার 1 বছর পরে 1774 খ্রিস্টাব্দে কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপন হচ্ছে। তো এইভাবে তোমরা মনে রাখবে, বা কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতিকে স্যার এলিজা ইম্পে, এটা নর্মাল প্রশ্ন জানো। এবার প্রশ্ন যদি কখনো ঘুরিয়ে দেয় যে কোন আইনের মাধ্যমে কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপন হয়, তখন তোমরা চোখ বুঝিয়ে সেটাই লিখবে রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে, এই আইনের মাধ্যমে। এই কারণে তোমাদের এটাকে আমি বুঝিয়ে বললাম। তারপরে প্রশ্ন দেখো, সর্বশেষ চার্টার অ্যাক্টটি পাস হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর হয়ে যাবে তোমাদের 1853 খ্রিস্টাব্দে। অপশান দেওয়া আছে, এটা 64, 13। কোথায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? তোমরা লিখবে বাংলায়। কার আমলে দ্বৈত শাসন চালু হয় বা কে বাংলায় দ্বৈত শাসন চালু করেন? লিখবে লর্ড ক্লাইভের আমলে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। তারপর প্রশ্ন দেখো, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটান? লর্ড ক্লাইভ আছে, ওয়ারেন হেস্টিংস আছে, কর্নওয়ালিস। সেক্ষেত্রে তোমরা লিখবে ওয়ারেন হেস্টিংস। কারণ দেখো দ্বৈত শাসন মানে তো তোমরা জানো, ইংরেজরা যে দ্বৈত নেয় যে আমাদের দেশ শাসন পরিচালনা করবে, অর্থাৎ দ্বৈত শাসন তোমাদের পরবর্তীতে আমি দেখিয়ে দেবো। মানে মূল বিষয়টা হচ্ছে কি, দ্বৈত মতো ক্ষমতা অধিকারী, অর্থাৎ রাজস্ব আদায়ে টাকা আদায় করা, মানে টাকা পয়সা সংক্রান্ত অধিকারটা ইংরেজরা নেবে, আর দেশের যত ঝগড়া ঝামেলা, সব যত যুদ্ধ ঝামেলা হবে, বিদ্রোহ হবে, সেগুলো দমন করার দায়িত্ব সম্রাটকে দেওয়া হবে, রাজাকে দেওয়া হবে। অর্থাৎ অরিজিনাল ক্ষমতা নেবে ইংরেজরা, ঠিক আছে, মানে অর্থনৈতিক ক্ষমতাটা, এইটাকে বলে দ্বৈত শাসন। তো যাই হোক, এখানে দুটো কম্পেয়ার মাথায় রাখবে, দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করছেন ক্লাইভ, আর দমন করছে ওয়ারেন হেস্টিংস। ভালো লোক ছিল, এই জন্য ইনি এটাকে, এই খারাপ ব্যবস্থাকে মানে অবসান ঘটালেন। তারপরে প্রশ্ন দেখো, কে আপিল আদালত প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। 5 শালা ও 1 শালা বন্দোবস্ত চালু করেন কে? উত্তর লিখবে ওয়ারেন হেস্টিংস ইনিও করে। যদি তোমাদের 5 শালা বন্দোবস্তকে চালু করে ওয়ারেন হেস্টিংস, 1 শালা বললে ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে, পরপর এইভাবে দিয়ে দেবে। কাকে রায়তওয়ারি ব্যবস্থার জনক বলা হয়? টমাস মুনরোকে রায়তওয়ারি মুনরোকে, ঠিক আছে। রায়ত শব্দের অর্থ তোমাদের বলে দিই। রায়ত শব্দের অর্থ হচ্ছে কৃষক। সরকার যখন সরাসরি কৃষকদের সঙ্গে গিয়ে যে রাইস সংক্রান্ত ব্যাপারে আলোচনা করবে, সেটা হচ্ছে রায়তওয়ারি ব্যবস্থা। অর্থাৎ রায়ত মানে কৃষকদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট হবে, ঠিক আছে। এই রায়তওয়ারি ব্যবস্থার জনক হচ্ছে টমাস মুনরো। আরও একজন এর সঙ্গে জড়িত, সে হচ্ছে আলেকজান্ডার রিড। কি বললাম? আলেকজান্ডার রিড। দুটো নাম মনে রাখতে হবে, তবে মেন জনক হচ্ছে টমাস মুনরো, আর এর সঙ্গে বন্ধু আলেকজান্ডার রিড। দুটো নাম মেন জড়িত এর সঙ্গে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন কে? বেন্টিং না লর্ড ওয়েলেসলি না হেস্টিংস? সেক্ষেত্রে তোমরা লিখবে লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করে 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হচ্ছে। তারপরে প্রশ্ন, গ্রান্টি প্রথা যে বিষয়ের সঙ্গে যুক্ত তা হলো শিল্পায়ন না চিরস্থায়ী বন্দোবস্ত না রেলপথের প্রসার? তো সেক্ষেত্রে রেলপথের প্রসারটাই দেখবে, গ্রান্টি ব্যবস্থা রেলপথের সঙ্গেই যুক্ত। ফোর্ট উইলিয়াম কলেজটা আবারও বলছি লর্ড ওয়েলেসলি, কিন্তু এখানে তোমরা সালটা মনে রাখবে, সালটা ব্যাকেটে লিখে রাখবে, 1800 বলে লিখে রাখবে, এই সালটা দিয়ে প্রশ্ন হয়। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে লর্ড ওয়েলেসলি। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ কবে কোথায় হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লিখবে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত এটি চালু হয় ফার্স্ট। ভারতের রেলপথে জনক কাকে বলা হয়? ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? লিখবে লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন কে? উত্তর লিখবে জোসেফ ডুপ্লে। তারপরে প্রশ্ন দেখো, ভাইয়াচারি বন্দোবস্ত ড্যাশ অঞ্চলে প্রচলিত ছিল? সেক্ষেত্রে তোমরা লিখবে ভাইয়াচারি বন্দোবস্ত পাঞ্জাবে প্রচলিত ছিল, ঠিক আছে। এইভাবে দিতে পারে, বা কোথায় প্রচলিত ছিল ডিরেক্ট প্রশ্ন করতে পারে, সেক্ষেত্রে তোমরা লিখবে পাঞ্জাবে প্রচলিত ছিল। তারপরে প্রশ্ন, ভারতে ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো হলো ড্যাশ বা ইস্পাত কাঠামো কাকে বলা হয়? তোমরা লিখবে আমলাতন্ত্রকে বলা হয়। আমলাতন্ত্র মানে হচ্ছে উচ্চপদস্থ কর্মচারীদেরকে আমলাতন্ত্র বলা হয়ে থাকে। এবার দেখো ডিরেক্ট প্রশ্ন কিছু তোমাদের যে 24 আর 16 আসে, 40 টোটাল 16 নম্বর যে ডিরেক্ট প্রশ্ন আছে সেটা একটু দেখে নাও কিছু এখান থেকে। মুঘল সম্রাট ফারুকশিয়ার দস্তক কি? সেক্ষেত্রে এর অ্যান্সার মুঘল সম্রাট ফারুকশিয়র 1717 খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনুকূলে এক ফরমান জারি করে। এই ফরমান অনুসারে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য ও অন্যান্য কিছু অধিকার পায়। এটি ফারুকশিয়রের ফরমান বা দস্তক নামে পরিচিত। অর্থাৎ দস্তক মানে একটা সহজ তোমার পদ্ধতি বলে দিই। দস্তক মানে হচ্ছে লিখবে আগে ছাড়পত্র, অর্থাৎ কি ইংরেজরা যে বিনা শুল্কে বিনা বেশি টাকা পয়সা দেবে না,
কিন্তু ভারতে এসে বাংলায় যে বাণিজ্য করবে তার ছাড়পত্র ফার্সিয়ারের কাছ থেকে 1717 খ্রিস্টাব্দে নিয়েছিল। সেই ছাড়পত্রের নাম হচ্ছে দস্তক। তারপরে দেখো অন্ধকূপ হত্যা কি। তো হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে সিরাজ কর্তৃক কলকাতা আক্রমণের পরে তার নির্দেশে কলকাতায় বন্দি 146 জন ইংরেজ সৈন্যকে 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা ও 14 ফুট চওড়া একটি ছোট ঘরে আটকে রাখা হয়। এর ফলে শ্বাসরুদ্ধ হয়ে 123 জন মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। কিন্তু এই জনৈক হলওয়েল এই নামটা যেন ঠিক মনে থাকে, ঠিক আছে, এটা ভুল করবে না। তারপরে প্রশ্ন, কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি হয়? 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা ইংরেজদের মধ্যে আলীনগরের সন্ধি হয়। কবে কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে 23 জুন দিয়ে প্রশ্ন হতে পারে। সিরাজ ও ইংরেজদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল। তারপরে প্রশ্ন, পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে বিভিন্নভাবে অর্থ লুণ্ঠন করে নিজের দেশে ইংল্যান্ডে পাচার করতে শুরু করে। এই ঘটনা পলাশির লুণ্ঠন নামে পরিচিত। অর্থাৎ পলাশির যুদ্ধের পর ভারত থেকে সমস্ত সম্পদ লুট করে নিয়ে নিজেদের দেশে অর্থাৎ ইংল্যান্ডে, যেটা ভারতীয়দের কাছে বিদেশ বলা হয়, সেই ইংল্যান্ডে ইংরেজরা নিজেদের দেশে চলে যাচ্ছে, এটাকে পলাশির লুণ্ঠন বলা হয়ে থাকে। অনেকে আবার যখন সম্পদটা মানে এটা লুণ্ঠন বলছে যখন নিয়ে চলে যাচ্ছে, আর যখন আমাদের দেশ থেকে সম্পদটা বার হয়ে তোমার ইংল্যান্ডে চলে যাচ্ছে তখন সেটাকে আবার সম্পদের বহির্গমন বলা হয়। অর্থাৎ যেই সম্পদটা আমাদের দেশটা বার হয়ে বাইরের দিকে চলে যাচ্ছে সেটাকে বলা হয় সম্পদের বহির্গমন। এবার 28 দেখে প্রশ্ন দেখো, কোন চার্টার আইনে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যে অধিকার বন্ধ হয়ে যায়? সেক্ষেত্রে তোমরা লিখবে 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্য অধিকার বন্ধ হয়ে যায়। আগে যে ইংরেজরা আমাদের দেশে এসে পুরো নিজেদের স্বাধীন মতো একচেটিয়া বাণিজ্য করতো, এটা কিন্তু পরবর্তীকালে মানে শুরু হয়েছিল ওটা 1717 খ্রিস্টাব্দ ফার্সিয়ারের ফরমানের মাধ্যমে। সেটা 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনের মাধ্যমে ওটাকে একচেটিয়া বাণিজ্য অধিকারটা বন্ধ করে দেওয়া হয়। তাহলে এই কোম্পানিরা কী বলতো, এখানে এরা বাণিজ্য করতে এসে যে সম্পদগুলো পেতো বা টাকাগুলো লাভ করতো, এগুলো কিন্তু আলটিমেট তাদের ইংল্যান্ডে কিন্তু দিত না। মানে মেন ইংল্যান্ড থেকে তো ওদেরকে বাণিজ্য করার জন্য পাঠানো হয়েছিল, এরা কিন্তু দিত না সরকারকে ট্যাক্স, নিজেরাই ওগুলো হজম করতো। সেই জন্য বাধ্য হয়ে ইংল্যান্ড থেকে ওটা বন্ধ করে দিয়ে দিয়েছিল এদের। তারপরে প্রশ্ন দেখো, দ্বৈত শাসন বলতে কী বোঝায়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি লাভ করার পর নবাবের হাতে আইনত বাংলার শাসনভার থাকলেও প্রকৃত শাসন ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়। ফলে বাংলায় একদিকে নবাবের ও অন্যদিকে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়, যা দ্বৈত শাসন নামে পরিচিত। একটু আগে যেটা তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি লাভ করার পর, এবার তোমাদের বলে দিই, অনেকে প্রশ্ন হতে পারে দেওয়ানি শব্দটা মানে কি, এটা না জানলে তোমরা মানে বুঝতে পারবে না। দেওয়ানি শব্দের মানে হচ্ছে রাজস্ব, ঠিক আছে, দেওয়ানি শব্দের মানে হচ্ছে রাজস্ব। রাজস্ব মানে হচ্ছে টাকা পয়সা আদায় করা, যে বিষয়টা এইটাই হচ্ছে তোমাদের মেন মাথায় রাখতে হবে। দেওয়ানি মানে হচ্ছে রাজস্ব আদায়। যে 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ হচ্ছে ঠিক তা এক বছর পরে 1765 খ্রিস্টাব্দে কিন্তু অযোধ্যার নবাব তারপরে মুঘল সম্রাটের কাছ থেকে কিন্তু রাজস্ব আদায়ের অধিকারটা নিয়েছিল ইংরেজরা। রাজস্ব আদায়ের অধিকার নেওয়ার ফলে কি পুরো লাভবান, পুরো যত ভারতের সব টাকা পয়সা ওরাই পাবে। তো সেই জন্য বলছি 1765 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি লাভ করার পর নবাবের হাতে আইনত বাংলার শাসনভার থাকলো, মানে রাজস্ব আদায়ের অধিকার ইংরেজ নিয়ে নিয়েছে, কিন্তু নবাবের হাতে কি আছে, শুধু আইনত বাংলার শাসনভার, অর্থাৎ শাসন করার অধিকার, ঝগড়া মারামারি বিদ্রোহ সেইগুলোকে দমন করার অধিকারটা দেওয়া আছে। কিন্তু প্রকৃত শাসন ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়, কারণ প্রকৃত ক্ষমতা তো কোম্পানির হাতে চলে যাচ্ছে, কারণ যেহেতু রাজস্ব বা দেওয়ানি লাভের অধিকারটা ওরা পেয়ে গেছে, টাকার অধিকারটা, সেই জন্য বলছে। তো এই ব্যাপারটাই হচ্ছে দ্বৈত শাসন। তারপর নেক্সট প্রশ্ন, কবে এবং কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংল্যান্ডের মধ্যে, ইংল্যান্ড বা ইংরেজ একই বিষয়, ইংরেজদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। 1802 খ্রিস্টাব্দে কাদের মধ্যে? দ্বিতীয় বাজিরাও আর ইংরেজ। তারপরে প্রশ্ন আছে, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? সেক্ষেত্রে তোমরা লিখবে 1853 খ্রিস্টাব্দে সর্বশেষ চার্টার আইন
প্রবর্তিত হয়। তারপরে প্রশ্ন আছে, দেখো কোর্ট কর্নওয়ালিস কি? ভারতে লর্ড কর্নওয়ালিস এদেশে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতি প্রবর্তন করেন। এই কর্মপদ্ধতি কোর্ট কর্নওয়ালিস নামে পরিচিত। তারপরে প্রশ্ন দেখো, কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির ওপর মালিকানা সত্ত্ব দিয়েছিল? তোমরা লিখবে চিরস্থায়ী বন্দোবস্ত। 93 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত মানে সূর্যাস্তের পূর্বে সঠিক সময় যদি রাজস্ব জমিদাররা ইংরেজদেরকে দিতে পারে একটি বছরের শেষে, সূর্যাস্তের পূর্বে কিন্তু, ঠিক আছে, তাহলে সেই জমিরা তার জমির দায়িত্ব সারা বছর পাবে, চিরকাল পাবে। তো এইটাই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে আমরা পড়েছিলাম, সেটাকে চিরস্থায়ী বন্দোবস্ত, সেই জন্য বলছে ভূমি ব্যবস্থা জমিদারদের মালিকানা সত্ত্বে দিয়েছিল, চিরকাল জমি মালিকানা ভোগ করুন। তারপরে কে কবে কোথায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে? লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যায় প্রবর্তন করে। আর লাস্ট প্রশ্ন তোমাদের, সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? ভারতে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসকরা এদেশে বিপুল পরিমাণ অর্থ সম্পদ শোষণ করে স্বদেশে নিয়ে যান, এই ঘটনা হচ্ছে সম্পদের বহির্গমন বলা হয়। আচ্ছা, তারপরে দেখো অবশিল্পায়ন কি? দেখো শিল্পায়নের বিপরীত অবশিল্পায়ন। ইংরেজদের কাপড় আমাদের দেশে যখন ঢুকবে তখন আমাদের দেশে কুটির শিল্পগুলো ধ্বংস হয়ে যাবে, সেটাকে অবশিল্পায়ন বলা হয়ে থাকে। তারপরে দেখো কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে? 1849 খ্রিস্টাব্দে ভারতীয় গভর্নর জেনারেল। আর লাস্ট হচ্ছে প্রশ্ন তোমার একদম, এজেন্সি ব্যবস্থা কি? এটা হচ্ছে তোমার সর্বশেষ লাস্ট প্রশ্ন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন কর্মচারীকে এজেন্ট হিসাবে নিয়োগ করে 1753 খ্রিস্টাব্দ থেকে 1775 খ্রিস্টাব্দে পর্যন্ত তাদের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় করত। এটি এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন আজকে পার্ট 1-এর মধ্যে। পরবর্তী পার্ট 2 ভিডিও নিয়ে আবার আমরা উপস্থিত হব। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।